নমস্কার, অদ্রিজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ দেবশ্রী চক্রবর্তীর লেখা শিখা গল্পের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথম পর্বের সাথে পরিচয় না হয়ে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তা শোনার অনুরোধ থাকলো। বলে রাখা ভালো, এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। গল্পটি পুরোটাই কাল্পনিক। এক সপ্তাহ পর খাতড়া বিডিও অফিসে স্বামীর সাথে গিয়ে নমিনেশন ফর্ম দিয়ে এলাম। আর মনে প্রাণে ভগবানের কাছে চাইলাম যেন আমি পরাজিত হই। কিন্তু ভগবান সব লিখে রাখেন আমাদের জন্মের আগেই। মা বলতো এ কথা, আমার জীবনেও ঘটল তা। ভোটের সময় আমাকে যে খুব পরিশ্রম করতে হয়েছে তা নয়, শুধু মাঝে মাঝে স্বামীর মোটর বাইকে চেপে পার্টি অফিসে যেতাম। সেখানে বসে বসে দেখতাম রাজনীতির কত চুলচেরা হিসেব নিকেশ করা হয়। পরেশদার সঙ্গে ওখানেই আলাপ। ধুতি পাঞ্জাবি পরা মানুষটাকে প্রথমে দেখে বেশ শ্রদ্ধাই লেগেছিল। আর অবাকও হয়েছিলাম এই দেখে যে খাতড়া ব্লকের কোন মহল্লায় কত ভোট তার পার্টি পাবে তার পুরো হিসেব মুখে মুখে করে ফেলতেন। পার্টি অফিস, মিটিং, মিছিল সবখান থেকে ফেরার সময় স্বামীর মুখে ভূয়সী প্রশংসা শুনতাম পরেশদার। একদিন সকালে দেখি দুটো ছেলে আমাদের বাড়ির দেওয়ালে কিছু করছে। সামনে গিয়ে দেখি ওরা লিখছে যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের আসনে শিখা মণ্ডলকে বিপুল ভোটে জয়ী করুন। পাশে আমাদের পার্টির প্রতীক। মে মাসের এক প্রখর রোদের দুপুরে খাতড়া আদিবাসী কলেজের মাঠে হাজার লোকের ভিড়ে আমি শুনতে পেলাম কেউ আমার নাম ধরে চিৎকার করে বলছে যে আমি নাকি 525 ভোটে আমার প্রতিপক্ষকে হারিয়েছি। এক মাস পর সকালে স্নান সেরে ভালো শাড়ি পরে স্বামীর মোটর বাইকে চেপে আমি গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে পা রাখি। 8 জন সদস্যের এই পঞ্চায়েত। আমাকে নিয়ে 5 জন ছিল আমাদের দলের, বাকি 3 জন বিরোধীদের। যাই হোক, সেদিন কোনো ভোটাভুটি ছাড়াই একজনের প্রস্তাবে ও অপরজনের সমর্থনে আমি গোড়াবাড়ি পঞ্চায়েতের প্রধানের আসনে বসি। সেদিন রাতে স্বামী বলে, তোমায় প্রতিদিন অঞ্চল অফিসে যেতে হবে না, আমি যা যা সই করার নিয়ে আসবো তোমার কাছে, রাতে তুমি শুধু সই করে দিও। স্বামীর কথাতে আমি যেন এক মাকড়সার জাল থেকে ছাড়া পেলাম। সেদিন থেকে যত ধরনের বিল, ভাউচার, চেক বই, বাসিন্দা সার্টিফিকেট সব কিছু স্বামী থলিতে করে নিয়ে আসতো ঘরে। রাতে শোয়ার আগে আমাকে দেখিয়ে দিত কোথায় কোথায় সই করতে হবে। মাঝে মাঝে চেকে টাকার অঙ্কগুলো দেখে বেশ ভয়ই লাগতো। 2 লাখ, 4 লাখ, এমনকি 8 লাখেরও চেক সই করতাম। আমার মুখের অবস্থা দেখে স্বামী হেসে বলেছিল, শোনো, আমি থাকতে তুমি একদম ভয় পেও না, শুধু যা বলছি করে যাও। তাই তো করে যাচ্ছিলাম 3 বছর ধরে। কিন্তু 2011 সালের বিধানসভা নির্বাচনে সব কিছু বদলে ফেলল। মনে আছে সেদিনটা যবে নির্বাচনের ফলাফল ঘোষণা হলো। সেদিন সেই যে স্বামী দুপুরে ঘরে ঢুকলো আর বেরোলো না। সারা রাত চুপচাপ শুয়ে থাকলো ফ্যানের দিকে তাকিয়ে। রাতে শোয়ার আগে ও বিড়বিড় করে একটা কথাই বলল, এবার থেকে খুব সাবধানে থাকতে হবে, বুঝলে? কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। যে পঞ্চায়েত অফিসের বাইরে একদিন কয়েকশো লোকের চিৎকার শুনেছিলাম যে শিখা মণ্ডলের নেতৃত্বে গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, সেই পঞ্চায়েত অফিসে বসেই একদিন বিরোধীদের ডেপুটেশনে শুনলাম, স্বামী ঝাড়ুদার, স্ত্রী চোর, এই পঞ্চায়েতে উন্নয়ন হবে কি করে? ভোটের পরে বিরোধীদের শক্তি দিনে দিনে বাড়তে থাকলো। বেশ কিছু স্বার্থান্বেষী লোক আমাদের দল ছেড়ে ওই দলে যোগ দিল। যে খাতড়াতে একসময় পরেশ রায় ছিল শেষ কথা, সেই খাতড়ার বুকে একটা নতুন নাম উঠে এলো, বাপি সেন। আর এই বাপির নেতৃত্বে
প্রথম আমার নামে লিখিত অভিযোগ জমা পড়ল ব্লক অফিসে। আমি নাকি কাজ না হওয়া সত্ত্বেও কিছু কাজের চেক কেটেছি ঠিকাদারদের নামে। আমাকে গ্রাম পঞ্চায়েতের সচিব ও ওভারসিয়ারকে শোকজ করলেন বিডিও। পার্টি থেকে অনেক চেষ্টা করা হলো যাতে কোনো অ্যাকশন না নেওয়া হয়, কিন্তু বিডিওর ওপর বিরোধীদের চাপ ছিল অনেকখানি। আর তাই এক রাতে স্বামী বেশ চিন্তিত মুখে ঘরে ঢুকলো। আমাকে ছাদে নিয়ে গিয়ে বলল, পরিস্থিতি খুব একটা ভালো নয় বুঝলে, সব জায়গায় চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিডিওকে কিছুতেই ঠেকানো যাচ্ছে না। শুনেছি কাল পরশুর মধ্যেই থানায় এফআইআর হবে। এই সময় আমার 3.5 বছরের কল্পনা ছাদে আসে। ওকে দেখে প্রথম মনে হলো যে আমার পায়ের তলার মাটি কাঁপছে। আমি স্বামীকে বললাম, তোমার মোটর বাইকটা বার করো, আমরা এখনই বেরোবো। সেই রাতেই আমরা প্রথম গেলাম খাত্রা বাজার কলোনিতে, পরেশদার ঘরে। পরেশদা ঘরেতেই ছিলেন। আমি গিয়ে ওনার পায়ে ঝাঁপিয়ে পড়লাম। দাদা আমাকে বাঁচান। আমার বুক কেঁপে কান্না উঠে আসছিল। পরেশদা আমাকে অনেক করে বোঝালো। আমি অনেক চেষ্টা করেছি মা, কিন্তু পুলিশ থেকে বিডিও কেউই আর আমাদের কথা শুনছে না। আমি ভালো উকিল ধরেছি। আর সুদাম, তুই বৌমাকে কোথাও লুকিয়ে রাখ, আমি আগাম জামিনের ব্যবস্থা করছি। দাদা, জেল হলে তো সচিব আর ওভারসিয়ারেরও হওয়া উচিত। স্বামী বলে উঠল, আমার বউ একা কেন যাবে জেলে? স্বামীর প্রশ্নে পরেশদা ম্লান হেসে বলল, ওরা এখন ওই দলের কর্মী সংগঠনে নাম লিখিয়েছে। শুনেছি ওদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হবে, আর তার ভবিষ্যৎ কি আমরা সবাই জানি। পরেশদা আমার দিকে তাকায়। তোমাদেরও সাবধান হওয়া উচিত ছিল বৌমা, চোখ কান বুঝে এরকম সই করে যাওয়া উচিত হয়নি। সে রাতে পরেশদার ঘর থেকে ফেরার সময় স্বামীকে প্রথম নিজের পার্টির বিরুদ্ধে কিছু বলতে শুনলাম। শালা যখন হিস্সা যেত তখন তো সুদাম আমরা থাকতে কিসের ভয় বলে চালিয়ে গেছে, এখন পাল্টি খেলে হবে? তুমি গাড়ি ঘোরাতে পারবে? আমার প্রশ্ন শুনে স্বামী গাড়ি দাঁড় করায়। কেন? আর একজনের কাছে যাব। 10 মিনিট পরেই আমি বিডিওর দরজায় কড়া নাড়ি। বিডিও ম্যাডাম আমাদের দেখে বেশ অবাক হন। আমি আবার বিডিও ম্যাডামের পায়ে ঝাঁপিয়ে পড়ি। ম্যাডাম আমাকে বাঁচান, আমি কিছু না বুঝে করে গেছি, আমাকে শেষবার একটা সুযোগ দিন ম্যাডাম, ছোট বোনের মতো। বিডিও ম্যাডাম বেশ অস্বস্তিতে পড়লেন। নিজেকে ছাড়িয়ে বললেন, আমি সবই জানতাম, আপনার স্বামীকে অনেকবার সাবধান করেছি, কিন্তু এখন কিছু করার নেই। আমি কাল সকালে থানায় এফআইআর পাঠাচ্ছি, এর মধ্যে যদি আইনগত কিছু করে নিতে পারেন তো করে নিন। সেদিন মাঝরাতে সকলের অলক্ষ্যে স্বামীর মোটর বাইকে চেপে 3.5 বছরের বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি বাপের বাড়ি চলে গেলাম। কাউকে কিছু বলা হলো না। ভোরবেলা যাওয়ার আগে স্বামী আমার হাতে 5,000 টাকা দিয়ে বলল, তুমি একদম ভয় পেও না, আমি চেষ্টা করছি যাতে আজই আগাম জামিন পেয়ে যাই, সব ঠিক হয়ে যাবে দেখো। আমার তখন কথা বলার শক্তি ছিল না। চুপচাপ স্বামীর চলে যাওয়া দেখলাম। আকাশে আলো ফুটলেও আমার কোলে তখন গভীর অন্ধকার আর আমার কল্পনা। বিকেলবেলা হালকা চোখ লেগে এসেছিল। এমন সময় আমার মার ছোঁয়ায় ঘুম ভেঙে গেল। মার চোখ মুখ দেখে বুকটা কাঁপতে লাগলো আমার। কি হয়েছে মা? বাইরে পুলিশ এসেছে। আমার বিদায়ের সময় এত ভিড় হয়নি যতটা আমার জেলে যাওয়ার সময় হলো। ক্ষণিকের মধ্যে সারা গ্রামের লোক উপচে পড়েছিল আমাদের ঘরের সামনে। 2 মহিলা কনস্টেবল আমাকে নিয়ে চলল একটা টাটা সুমো গাড়ির দিকে। বারবার মনে হচ্ছিল সেই বিদায়ের দিনটা। সেদিন আমি জানতাম না 4.5 বছর পর
সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি আবার ঘটবে আমার জীবনে। সুমো গাড়িটাতে ওঠার আগে আমি আমার বাপের বাড়িটার দিকে তাকাই। হাজার চোখের মাঝে আমি দেখতে পাই আমার 3.5 বছরের কল্পনা আমার ছোট বোনের কোলে বসে অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি জানি না তখন আমি কাঁদছিলাম কিনা। সত্যি কথা বলতে কি, কিছুই মাথায় আসছিল না তখন, শুধু একটা কথা ছাড়া, কল্পনার বুড়ো আঙুল চোষার বদভ্যাসটা এখনো যায়নি। জেল থেকে ফিরে সেটাই হবে আমার প্রথম কাজ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ও গল্পটি আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন।